বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দিলেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। মনোনয়ন জমা করার আগে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন, 9 তারিখ আমার কাছে আমার রত্না এসেছিল, আবার সেই 9 তারিখেই আমার কাছ থেকে আমার সেই রত্নকে পৃথিবী কেড়ে নিল। আমি সেই জন্য এই 9 তারিখকেই বেছে নিয়েছি মনোনয়নের জন্য। 9 তারিখ আমার কাছে এসেছিল একটা রত্ন, গোটা পৃথিবী। তাকে পেয়ে আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবীটাকে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখই মাস আলাদা, কিন্তু 9 তারিখটাই আমার সেই পৃথিবীটাকে কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। তো আমি একটা অন্য লড়াইতে লড়ার জন্য আমি সেই 9 তারিখটাই বেছে নিয়েছি। এখনো জাস্টিস বলতে একা সঞ্জয় রায়, তাই আমার লড়াইটা অনেক কঠিন মেয়ের বিচার পাওয়া। নির্মল ঘোষ, সন্দীপ, ওই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা একটা থ্রেট কালচারে পরিণত করে রেখেছে। এই থ্রেট কালচারটা আমি ভাঙতে চাই। সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। সিবিআই যদি চায় তাহলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে। আজকে আরজিকর কাণ্ডে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানবো সরাসরি নিউজরুম থেকে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের আজকের যে নির্দেশ, এই নির্দেশের ফলে আরজিকর মামলার যে ফাইল রয়েছে সেটা আবারও খুলতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ হলো কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ বা আজকের পর্যবেক্ষণ, যেটাই তুমি বলো না কেন, সেখানে খুব স্পষ্টত বলা হয়েছে যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা যদি মনে করেন এই মামলার ক্ষেত্রে সঞ্জয় রায় বা অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, সেই কাজ তারা করতে পারবে। অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা সঞ্জয় রায় বা অন্য কোনো ব্যক্তিকে তারা প্রয়োজন মনে করলে ফের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে মনে হয় সঞ্জয় রায় তিনি অনেক কিছু সম্পর্কে অবগত, এই মন্তব্য কলকাতা হাইকোর্টের তরফে করা হয়েছে। এবং তৃতীয় যে বক্তব্য কলকাতা হাইকোর্টের, সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে যে এই মামলায় যে ফরেনসিক পরীক্ষা হয়েছে, সেই ফরেনসিকের গোটা বিষয়টা আবারও খতিয়ে দেখার একটা প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। তার কারণ কলকাতা হাইকোর্ট অন্য মামলার যে সূত্র রয়েছে সেইটা ধরে মাননীয় বিচারপতি মান্থা তিনি কিন্তু খুব স্পষ্টত বলেছেন যে কলকাতা হাইকোর্টে তার এজলাসেই আইআইটি খড়গপুরের এক ছাত্রের মৃত্যুর ঘটনা তার এজলাসে এসেছিল, এবং সেইটা করার পরে যখন তিনি দেখতে পেলেন যে সেই মামলার ক্ষেত্রেও ফরেনসিক পরীক্ষা হলো এবং ফরেনসিক যারা বিশেষজ্ঞ ছিলেন তারা অনেকটা সময় বা অনেকটা দিন পরে তারা রিপোর্ট দিয়ে বললেন যে এই ঘটনা খুনের ঘটনা বলে তারা মনে করছেন। ফলে প্রাথমিক পর্যায়ে যেটাকে খুন বলে মনে হয় না, ফরেনসিকের পরে সেটা মনে হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আরজিকর মামলার, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। ধন্যবাদ সৌভিক। মান্থা এবং মহামান্য বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি আসে। আমরা প্রথমেই বলতে থাকি যে অভয়া মামলাকে কিভাবে প্রথমে কলকাতা পুলিশ এবং তারপর সিবিআই নেগলেক্ট করেছে। ঘটনাস্থলে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল এবং তার নমুনা পাওয়া গিয়েছে। বিছানার চাদর বারবার বদলে গিয়েছে, কখনো নীল হয়েছে, কখনো সবুজ হয়েছে। বিভিন্ন ফরেনসিক সায়েন্সের তথ্য অনুযায়ী ওই মেয়েটির শরীরে গ্যাং রেপের তথ্য বা নমুনা পাওয়া গিয়েছে, সেগুলোকেও সিবিআই ওভারলুক করেছে বলে আমাদের বক্তব্য। আমরা সেগুলি সবই মহামান্য বিচারপতিদের কাছে তুলে ধরি। এমনকি কিছু অডিও ক্লিপিংস আছে যাতে করে মনে হচ্ছে যে লাস্ট সিন টুগেদার থিওরি, মানে অর্থাৎ ঘটনার ঠিক আগে কার সঙ্গে মেয়েটিকে দেখা গিয়েছিল সে তত্ত্বেও সিবিআই কিন্তু সে নজর দেয়নি। মনে করলে সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে আবার তদন্ত করবে। এমনকি এত বড় নির্দেশও এসেছে যে চাইলে সঞ্জয় রায়কে পুনরায় জেরা করা যেতে পারে। আরেকবার বলবো, কলকাতা হাইকোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে যে সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। সিবিআই যদি চায় তাহলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে। চাইলে অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যাবে। তদন্তের স্বার্থে যেন কোনো দ্বিধা সিবিআই না করে, এই কথা আজকে বলেছে কলকাতা হাইকোর্ট। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়, ফলে সমস্ত রকমের আধুনিক পদ্ধতি সিবিআই যেন ব্যবহার করে। এই অবস্থাতে দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে আজকের রায় আমাদের একটুখানি হলেও স্বস্তি দিয়েছে। আশা করব তমন্নার এই মতন বা অন্যান্য ক্ষেত্রে যারা
এইভাবে খুন হয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই বিষয়টি সন্তান হারা মানে সন্তান হারা, তিনি কোন রাজনীতি করছেন, কিভাবে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, আগে রাজনীতি করতেন না পরে রাজনীতিতে এলেন, এটা বড় কথা নয়। যিনি সন্তানকে হারিয়েছেন এবং এইভাবে হারিয়েছেন এবং সন্তান হারানোর দুঃখকে ঘোচানোর যেখানে প্রশাসনিক স্তর থেকে কোনো চেষ্টা না করে উল্টে বরঞ্চ যারা অপরাধী তাদেরকে আড়াল করে দেওয়ার যে প্রশাসনিক চেষ্টা, এবং সেই প্রশাসনিক চেষ্টা এলি তেলি ব্যাপার নয়। সেখানে দেখা গেছে অন্তত 2.5 কোটি টাকা খরচা করেছেন শুধুমাত্র আদালতে বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীদের বিল মেটাতে। এই 2.5 কোটি টাকা তৃণমূলের টাকা নয়। আমরা বিচারকের এই বক্তব্য ওয়েলকাম করছি, অপেক্ষায় রয়েছে, আমরা ওয়েলকাম করছি। একদম সুপ্রিম কোর্ট সিআইডি যেটা তদন্ত করেছিল, সিবিআই এসে তাতে এন্ডোর্সমেন্ট দেয়, সেটাকে শিলমোহর দেয়। অর্থাৎ সিবিআই এবং সিআইডি একই কথা বলেছিল। মাননীয় বিচারপতি যদি বলেছেন, যদি বলে থাকেন যে সিবিআই আবার নতুন করে তদন্ত করতে পারে আরজি কর নিয়ে, আমরাও সেটার সঙ্গে সহমত, এবং আমরা এই যদি সিবিআই নতুন করে কিছু করতে চায় আমরা সেটাকে ওয়েলকাম করি। এটা সুপ্রিম কোর্ট মনিটরড সিবিআই ইনভেস্টিগেশন একদম চলতে থাকুক। বাংলা মৎস্য পালনে আত্মনির্ভর নয়, এখনো বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হয় বাংলাকে। আক্রমণ প্রধানমন্ত্রীর, ভিন রাজ্য থেকে আনতে হয় না মাছ, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है, फिशरीज में है, सी फूड में है। मेदिनीपुर की तो ये बहुत बड़ी ताकत रही है, लेकिन स्थिति क्या है? बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।